দর্শক, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ আয়োজন কাজী নজরুল ইসলামকে নিয়ে দুর্বিনীত নজরুল। আমি প্রথমেই কাজী নজরুল ইসলামের লেখা কয়েকটি লাইন পড়ে শোনাতে চাই। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা, কাঁদিও না, কাঁদিও না, তব তর তব তরে রেখে গেনু প্রেম আনন্দ মেলা। আ কমল দাশগুপ্তের কথা আপনারা জানেন। না, কাজী নজরুল ইসলামের প্রায় ২০০ বেশি যে কথায় সুর দিয়েছেন এই কমল দাশগুপ্ত। তিনি বলেছেন, কাজী নজরুল ইসলামের এই আ গানটি সর্বশেষ গান ছিল এবং এই গানের যে ১ম লাইনটি যদি আবার একটু বলি, "খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা।" অর্থাৎ সৃজনী ক্ষমতার যে অবস্থা হয়েছিল কাজী নজরুলের, আমরা জানি যে তিনি একটা সময় পর বেঁচে ছিলেন, কিন্তু তার সৃজনী শক্তি হারিয়ে গিয়েছিল। কিন্তু বেলা যে শেষ হয়নি, সেই কথাটাই যেন তার শেষ গানে তিনি বলে গিয়েছিলেন। আমরা জানি তার এই বেলা শেষ হয়েছিল ১৯৭৬ সালে। আজ তার ৪৫তম মৃত্যুবার্ষিকী, প্রয়াণ দিবস। আজকের দিনটি আমরা তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাবো এবং সেই স্মরণ ও শ্রদ্ধা জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ শুধু নয়, বাংলা ভাষাভাষী মানুষের কাছে অতি পরিচিত সঙ্গীত শিল্পী। তিনি নজরুল সঙ্গীতকে অন্য এক মাত্রায় নিয়ে গিয়েছেন। ২১শে পদকপ্রাপ্ত ফাতেমাতুজ জোহরা। আপা, আপনাদের আপনাকে আ আ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আ আপনি নজরুল সঙ্গীত নিয়ে আছেন বহু বছর, কয়েক দশক ধরে আছেন। শুধু তাই নয়, এই বছর কয়েক আগে ২০১৭ সালে আপনার একটি বই বেরিয়েছে নজরুলের গান বিষয়ক। গীত ও গীত ও সুরের ভিন্ন উর্মিমালায় নজরুল সঙ্গীত। তো এই যে আপনার নজরুল চর্চা এবং সঙ্গীত বলি বা তার যে দর্শন, এই সমস্ত মিলিয়ে আপনার এই কয়েক দশক কেটে গেছে। আপনার কাছে আপনার নজরুলের সম্পর্কে আমি জানতে চাইবো। আপা বলুন। আচ্ছা, শুনতে পাচ্ছ রিবেরিও? জি, জি। আমার শুনতে জি, জি পাচ্ছ? শুনতে পাচ্ছি। ওকে। জি। তোমাকে ধন্যবাদ। একটা সুন্দর একটা আলোচনার মধ্যে তুমি আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছো, কিন্তু আসলে আমি কতটুকু জানি বা জানি না সেটা আমি নিজে জানি না। শুধুমাত্র এই দীর্ঘ পথ পরিক্রমার যে বাস্তব অভিজ্ঞতাগুলো, সেটা অবশ্যই আমি দেখেছি, শুধু জানি না। দেখার সঙ্গে সঙ্গে আমার অনুভূতি এবং আমার আহ, মানে পর্যবেক্ষণ যাকে বলবো, আমার দার্শনিক চিন্তা ভাবনা, ওটা তো খেলেছে নিশ্চয়ই। জানা কি আমার এই যে বই, তুমি আমার বইয়ের কথা উল্লেখ করলে, গীত ও সুরের ভিন্ন উর্মিমালায় নজরুল সঙ্গীত, অর্থাৎ নজরুলের গীত এবং সুর এই দুটোকে আমি আলাদা করে ডিফাইন করে এই দুটো মিলে যে সঙ্গীত সৃষ্টি হয়েছে, সেখানে একটা ভিন্ন ওয়েভ। অবশ্যই ভিন্ন ওয়েব বলতে গেলে অনেক অনেক কথা আসবে, আমি জানি না কতটুকু বলবো বা বলতে পারবো না আজকে। তো আমি ওটা দেখেছি এবং হৃদয় দিয়ে উপলব্ধি করেছি। আহ বলো কোনটা কোনটা বলছিলে আমাকে, রিভিউ কি প্রশ্ন করেছিলে? শুনতে আম পাচ্ছি না আ তোমাকে, মানে শুনতে পাচ্ছি। আপনার জানতে চাইছিলেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পাচ্ছি। হ্যাঁ, মানে যার, যার মতো করেই তো আসলে মানুষ আ আ আবিষ্কার করে। মানে ধরুন আমার হুম, কাছে নজরুল ইসলাম যেরকম, কাজী নজরুল ইসলামের যে আবির্ভাব হওয়া সেটা আসলে ব্যক্তি মানুষের উপর নির্ভর করে। যেহেতু আপনার কাছে উনি হুম, কিভাবে ধরা দিয়েছেন বা আপনি কিভাবে আসলে নজরুলকে পাঠ করেন সেটাই জানতে চাইছিলাম। বাহ। তো এই যে আগের অংশটুকু বললাম, এবার বলি আমার কথা। আমি অনেক ছোটবেলায় আহ আমার বাবার জন্য তাকে, মানে তার গানের সঙ্গে আমার পরিচিতি ঘটেছিল। তখন আমি এত ছোট, আমার উস্তাদ যে আমাকে গান শিখিয়েছিলেন সেই শিখছি, এবং আব্বা গাইছেন রবীন্দ্রসঙ্গীত। আমি বলছি আমি রবীন্দ্রসঙ্গীত করব। আব্বা বলছে না, তুই রবীন্দ্রসঙ্গীত করিস না, তুই নজরুল সঙ্গীত কর। আমি বলি, না আপনি করেন, আমি করবো না নজরুল সঙ্গীত। বলছে না তুই, আমি কেন করবো আপনি বলেন। আমি বলছি "তুমি কেন করবো বলেন"। আব্বা বলে দিল, তোর গলায় গলায় একটা সুন্দর
মানে অলংকার আছে, এই অলংকারটা নজরুলের গানের জন্য খুব বিফিটিং। তখন কিন্তু আমি আব্বার কথাগুলো বুঝিনি, শুধু মাথায় ছিল, মগজে মুখস্থ হয়ে গেল যে আব্বা কি বললো। এবার আমি নজরুলের গান করা শুরু করলাম, তখন আমি ক্লাস ফাইভ সিক্সে পড়ি টড়ি। এরপরে গানের সঙ্গে একটা আমার অজান্তে একটা প্রেম ঘটে গেল সাংঘাতিক ভাবে, যখন আমি অল ইন্ডিয়া রেডিও শুনতাম। সেটা কোন সালের কথা বলছি, এটা 63 64 এর কথা বলছি। অর্থাৎ তখন, এটা এখনকার যুগের ছেলেমেয়েরা শুনলে হয়তো হাসবে কেউ, কিংবা হয়তো অবিশ্বাস করবে যে আমরা সেই সময় কি করে একটা গানকে ক্যাচ করেছিলাম। অর্থাৎ একটা গান হচ্ছে অল ইন্ডিয়া রেডিওতে, কিংবা আহ রেডিও পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে। তো মানে কি করে গানটাকে ধরবো, কি করে গাইবো। আবার গান করতে গেলে আমরা আমরা সৈয়দ পরিবারের মানুষ, গান করতে হয়তো আমরা বাপ মাকে বলে দিল সামাজিক লোকজন যে ওরা তো হিন্দু, সেই জন্য গান গান করে, সঙ্গীত সাধনা করে। তো অনেক ধরনের আহ অস্ত্রের মুখে পড়তে হচ্ছে, অনেক রকমের বুলেটের মুখে পড়তে হচ্ছে। এবং যারা তখনকার সময় গান বাজনা করে এসে প্রত্যেকটা মানুষের, আমি শুধুমাত্র মেয়ে মেয়ে বলে বলবো না, পুরুষদেরও ওই প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু এটা কিন্তু এই চর্চার জন্য খুবই বড় একটা ব্যারিয়ার, এবং আজও হচ্ছে। আজও আমি বিভিন্ন কম্পিটিশনে গেলে দেখি ছেলেমেয়েরা বলে, আমাকে বলে যে ম্যাডাম আমি তো প্র্যাকটিস করতে পারি না। বলে, কেন? বলে আমি বাসা প্র্যাকটিস করলে জানলা দিয়ে ঢিল দেয়, বাইরে গেলে পরে ধরে যায়, গান গান করিস কেন? So, এই যে আমাদের মানসিকতা, এইটা কোথায় এর গোড়াপত্তন হয়ে আছে, বা কিভাবে এটা হচ্ছে, কারা করছে, এবং কিভাবে এটা দূর হবে কি হবে না জানি না। তো তখনকার সময় এটা আরো বেশি। যখনকার সময় আমি শুধুমাত্র আমার বাবা মার জোরে এবং পারিবারিক ঐতিহ্য ঐতিহ্য ছিল গান বাজনার, সেটার জোরে আমি গানে গানে থাকতে পেরেছিলাম। কিন্তু সরি, আজকালকার সময় বাবা মারা ছেলে মেয়েদের বলে যে হ্যাঁ গান করবে ছেলেমেয়েরা, আমার মেয়ে বা ছেলে শিল্পী হবে, আহ নাম ডাক হবে, অনেকে ভাবে যে শিল্পী হবো, অনেক টাকা পয়সা কামাই করব, আমার জীবন জীবিকা এটাই হবে। কিন্তু আমরা ছিলাম যে সঙ্গীত হচ্ছে জীবনের একটা বিশাল অঙ্গ বা অংশ, যা দিয়ে মানুষের অন্তর এবং বাহির দুটোই আলোকিত হয়। আব্বা বলেছেন যে তুমি যদি সঙ্গীত চর্চা করো, তুমি দেখবে যে তুমি যদি ভালো গান করতে পারো, তাহলে দেখবে যে তোমার আনন্দ শেষ হচ্ছে না, এত তুমি আলোকিত হবে অন্তর থেকে। তো এই কথাগুলো আমরা আব্বা অনেক বলতেন আমাদেরকে, ওটা একটা শিক্ষা হয়েছিল। তারপরে আমার মানে আমার নিজের জীবনের, গান বাজনার জীবনের কথা বলতে গেলে অনেক বড় ঘটনা, অনেক বিশাল ঘটনা। আর আমার ওস্তাদজি, আমার আব্বা সবাই গান পাগল ছিল, এবং আমিও ছোটকাল থেকে গান পাগল। গান হলে, আমি তখন ক্লাস ফাইভে পড়ি, গান হলে আমি দেখি যে আমি রাত্রেবেলা 12টা 1টার সময় ভাত খাচ্ছি, আব্বা আমার পিছে পিছে লুকে লুকে। আব্বা আমার দেখে বকা দিল, তুমি এত রাত্রে খাচ্ছে কেন? আমি সেটা বকা টকা খেলাম হয়তো, কোনো কারোর কাকু আসছেন বা কোনো আঙ্কেল আসছেন, গান নিয়ে বসে গেলাম। বা কোনো বড় আহ ওস্তাদ আসছেন পাকিস্তান থেকে, তাদের সঙ্গে গান বাজনা করতে বসে হয়তো আব্বা একটু উঠে গেল, আমি ঘুমাবো ঘুমাবো না, ঘুমাবো না, গানে বসে আছি, গান করছি, প্র্যাকটিস করছি, শুনছি, এইসব আর কি। এই মধ্যে দিয়ে জীবনটা একেবারে শুধু গানেই চর্চিত হচ্ছে, শুধু মিউজিক মিউজিক। এবার যদি বলি যে সেটা তো আহ 60 65 বছর আগের কথা। সেই সময়কার প্রেক্ষাপটে এক মফস্বল শহরে একটা ছোট একটা মেয়ে গানের মধ্যে এরকম করে নিমজ্জিত থাকতে পারে, এটা আমি দেশে দেখিনি, শুনিনি। অন্তত তার পারিপার্শ্বিক একটা ব্যাকিং থাকে, যে পরিবেশটা এরকম। আমাদের পরিবেশটা ঠিক ওইরকম না থাকলেও ছিল। আমি নাচ শিখতাম, নাচের উস্তাদ জি ছিলেন, উনি উনি হিন্দু ছিলেন। তো তাদের কাছে গিয়ে গিয়ে নাচ শিখে আসতাম। স্কুলে ফাংশন হলে নাচ, কলেজে ফাংশন হলে নাচ, এসব থাকতো। তার মানে আমার পারিবারিক আবহটা এভাবেই হয়ে গড়ে উঠেছে। আপনার আমার কি খালা মনে আছে যে আমার কোন খালা কোন নজরুল সঙ্গীতটি আপনার মানে প্রথম হ্যাঁ, গলায় তুলেছিলেন? মানে নজরুল হ্যাঁ, সঙ্গীত কোনটি আপনি প্রথম গলায় তুলেছিলেন মনে আছে কি? হ্যাঁ, মনে আছে। আমি একটু জটিল ধরনের গান করতে পছন্দ করতাম খুব ছোটকাল থেকে, কেন যেন আমি জানি না এটা। আব্বা বলতেন যে তোর একটা টেন্ডেন্সি সবসময় দেখি, তুই সব
জটিল গানগুলো তুলিস। গানগুলো তুলতাম কোত্থেকে? রেডিও থেকে, অল ইন্ডিয়া রেডিও থেকে, রেডিও পাকিস্তান থেকে। এই যে খালিদ ভাইয়ের গান, সৌরভ ভাইয়ের গান, তারপরে আহাদ ভাই গান শেখাতেন, নজরুলের গান। ওই প্রত্যেকটা শব্দ কিভাবে উচ্চারণ করছে, ওটা কি শিখবো বলে তা না, ভালোবেসে শুনছি। শুনতে শুনতে মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। আমার খালা ছিলেন আহ প্রখ্যাত শিল্পী আঞ্জুমান আরা বেগম। তো বুঝতে পারছো যে তাদের পরিবারের পরিচিতি। তো ওটা কিন্তু আমাকে অনেক আমাকে উজ্জীবিত করেছে, অনেক প্রভাবিত এগিয়ে করেছে। দিয়েছে, অনেক, হ্যাঁ, অনেক অনেক বেশি। আব্বাকে, আম্মাকে, আমাদের সবাইকে সাহসী করে তুলেছে আর কি, যে এই পরিবেশটাকে কি করে। উনি তো আমারও অনেক আগেকার। তো সাহসী সাহস দিয়েছিলেন, মানে বলেও সাহস দেননি, উনার কর্ম দিয়ে উনি আমাকে সাহস দিয়েছিলেন যে একটা মানুষ কি করে একটা সঙ্গীতে বেঁচে থাকতে পারে। সঙ্গীত তার জীবনের একটা প্রসঙ্গ থাকতে পারে, বিশাল ইম্পর্টেন্ট প্রসঙ্গ থাকতে পারে। আর যাই হোক, এমনি তো তো মানে যে নজরুল গানটা, সঙ্গীত এমনিতেও কঠিন। মানে আমার কাছে মনে হয় যে চর্চা ছাড়া নজরুল সঙ্গীত করা খুবই খুবই না, না, মানে একেবারেই অসম্ভব আমার কাছে মনে হয়। তখন যখন আমি কাকুর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে শিখতে নজরুলের গানের দিকে গেলাম, প্রথম গানটা ছিল এরকম। গানটা ছিল, প্রথম গানটা উম, আজি যে কুসুম হার সহি কেমনে, আজি যে কুসুম হার সহি কেমনে, আজি যে কুসুম হার ঝরিল যে ফুল অনাদরে হায়। ভাবো, এই গান ক্লাস 5-এ পড়ি, আমি 6-এ পড়ি, এই গান আমি গাচ্ছি। এবং আরো অনেক গান শোনা। আমি 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 খুব মানে সঙ্গীত বিশেষজ্ঞ নই, কিন্তু এখানে কি টপ্পার একটা ব্যাপার আছে? মানে টপার, এই অলংকার গুলো টপার। হ্যাঁ হ্যাঁ, টপার সেটাই অলংকার। মনে হচ্ছিল আর থ্যাংক কি। ইউ রিবেরিও, তোমাকে আমি বোঝাতে পারলাম অবশেষে যে টপ্পার অলংকরণটা করা আছে এখানে। সে হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ। গান, সে মেলোডির গানে যে এটা শিখেছিলাম। মমতনুর ময়ূর সিংহাসনে এসো রূপ কুমার ফরহাদ, মমতনুর ময়ূর সিংহাসনে এসো রূপ কুমার ফরহাদ। মোর ঘুম যাবে ভাঙিলে প্রিয়, গগনে ঢলিয়া পড়িলে চাঁদ, মমতনুর ময়ূর সিংহাসনে এসো রূপ কুমার ফরহাদ। চিন্তা করো, এই গান কি গাওয়া। আধুনিক মনে হচ্ছে, মনে হচ্ছে যে গতকালকে মানে সুর বসানো হয়েছে। শুরু এতটাই হয়েছে। আধুনিক মনে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম আরো কত গান, তখন সেসব গান আমি শুনেছি এবং গেয়েছি। স্কুলে গেয়েছি, কলেজে গেয়েছি। কলেজে যখন গান করতাম তখন সমস্ত কলেজের ছেলেদেরকে তোমরা বলো যে ছেলেরা গান শোনে না, আমার যে জীবনের কথা বলি, যখন আমি গান করতাম, এই ধরনের গান করতাম, এই কলেজের মাঠে, একটা মফস্বল কলেজের মাঠে ছেলেরা পিন অফ সাইলেন্স থাকতো, আমি গান করছি। ভাবো তুমি, মানে আমি উজ্জীবিত হওয়ার অনেকগুলো মানে পয়েন্টস যোগ হচ্ছিল বারবার করে। না না, সেই সময় বোধহয় এবং একটা মানে বাড়িতে ব্যাপারও ছিল। মানে গান শোনা, সংস্কৃতি চর্চার একটা ব্যাপার ছিল। 60-এর দশক বলি, 70-এর ঠিক, দশক বলি। ঠিক। এবং কিন্তু আব্বা তো এখন কিন্তু আছেই, যে সেরকমটা তুই দেখা যায় না। চর, ওই যে বললাম না যে বাবা মাদেরকে একটু বেশি মানে মাথার মধ্যে রাখতে হয় যে না, ওকে প্রশংসাই করবো না, ছেলে মেয়েকে। এখনকার দেখে এইটুকু বাচ্চাদেরকে তো বাপ মা নিশ্চয়ই বলছে যে আপু একটু দোয়া করেন, ও গান করে, এবার ওখানে ফার্স্ট হয়েছে, ওখানে ফার্স্ট হয়েছে। আর আমার কাকু যখন আমার বিয়ে বিয়ে হওয়ার পরে আমার কাকুকে চিঠি লিখলাম যে কাকু, কালকে এখানে কোথাটা, এখানে কোনো ফাংশনে গান করেছি, আমি বললাম যে কালকে ওরা আমার গানের কথা বলছিল যে আমার গান নাকি ভালো হয়েছে। ওরে বাবা, যে করা একটা চিঠি, পোস্ট কার্ডে চিঠি লিখলেন যে তুমি আমাকে কখনো হাততালি দেওয়ার প্রশংসার কথা শোনাবে না। ওই যে আক্কেল গুরু হয়ে গেল জীবনে, আমি আর কোনোদিন কাকুর কাছে বলি না যে কাকু আমার গান এরকম হচ্ছে, ওরকম হচ্ছে। তো আর আব্বা বলতো যে তুই জানো, রিভেরিও একটা খুব মজার ব্যাপার, আব্বা মারা গেলেন 97-এ। মারা যাওয়ার আগ জি। পর্যন্ত আব্বা সবসময় বলতো
তোমার গানে কিছু ত্রুটি আছে, এগুলো তুমি সারাও। মন খুলে যেমন কখন বলা যে তোর গান ভালো হচ্ছে, আরো ভালো হবে, এই যে কথাটা আমরা আমার বাচ্চাদের বলি, এটা বলেনি কখনো। তোর গানে কিছু ত্রুটি পাই, ওটা সারা। আমি কাঁদতাম আড়ালে গিয়ে। আব্বা আমাকে কখনো প্রশংসা করে কোনো কথা বলে না। একদিন আব্বা আব্বাকে বলছে, আব্বা হচ্ছে আমাকে যে ওই একটা লোক বললো যে তুই নাকি ভালো গান গাস। একটা লোক বললো তুই নাকি ভালো গান গাস, দেখো কিরকম কথা খোঁচা কিভাবে মারে দেখো। ওমা যেই না এটা বললো, আম্মা বলে, আমি আম্মার দিকে লুক দিলাম একটা, আম্মা বললো আচ্ছা তুমি একবার তো জীবনে অন্তত একবার তাকে একটু প্রশংসা করো, বলো যে তোর গান ভালো হচ্ছে, এটা অন্তত একবার বলো ওকে। তো দেখো টেলিভিশন ঢুকলাম 76-এ, এটা 90 সালের কথা, 90 91 সালের কথা, এতগুলো বছর। আমি আব্বাকে কিছুই বলতে পারিনি ভয়ের চোটে, কারণ আমি প্রচন্ড মার খেয়েছি ছোটবেলায় প্র্যাকটিস না করার জন্য। তখন যে প্র্যাকটিস করতাম না, এই যে এত শাসন গানের জন্য, আমার হাতের মধ্যে এখনো মারার সব কাটার দাগ আছে, আব্বা চাবুক দিয়ে মেরেছিল সব কাটা, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। দেখো, আমি বললাম আমার পারিবারিক আহ, ঐতিহ্যের কথা বললাম, আমার সামাজিক ঐতিহ্যের কথা বললাম, আমাদের প্রতিবন্ধকতা কথা বললাম, সবকিছু বললাম, এর মধ্যে দিয়ে একটা সৈয়দ পরিবারের মেয়ে সে কেন প্র্যাকটিস করছে না, সে কেন শুধু স্কুল যাচ্ছে, পড়াশোনা করছে আর সবকিছু করছে, জামা পরছে, খেলছে, সবকিছু করছে, কিন্তু কেন প্র্যাকটিসটা করছে না, এইটা হচ্ছে আব্বার প্রচন্ড রাগ। তুই প্র্যাকটিস করে গান করতে বসে, প্র্যাকটিস করে পড়তে বসেছিস না, ব্যাস মার। এ কম সম্মান না। একদিন তো হাতে চুরি ছিল, চুরিটা ভেঙে গেল, সব রক্তাক্ত হলো, হাত টাত সব। পড়ার বইটি সব বইয়ে রক্তাক্ত একবারে। আম্মা দৌড় দেশে ধরলেন যে তুই কি পাগল নাকি, এই এত এত বড় একটা ধাড়ি মেয়েকে মারতেছো তুমি। তখন বললো যে না, ওর কথা ছিল যে ও প্র্যাকটিসটা করে তারপর পড়তে বসবে, সেটা কেন করেনি। কারণ ওর রুটিন ছিল সকালে নামাজ পড়বে, নামাজ পড়ে প্র্যাকটিস করবে, তারপরে পড়তে বসবে। তো ও একটাও করেনি, খালি পড়তে বসলো। তো এই এই মানে প্রচন্ড, তুমি বিশ্বাস করবে না এত শাসন। আর ওই মফস্বল শহরে ঠান্ডা শীতের মধ্যে, কনকনে শীত, নর্থ বেঙ্গলে এত শীত পড়তো। আমার আমার যে নিজের জীবনের কথা আমি বলছি, এটা ধরো আমি এখন স্বগতোক্তি করছি, আমি সবসময় আমার স্বগতোক্তি হয় যে হোয়াট ওয়াজ মাই মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। কেন এত শাসনে, কেন শাসন এত? আব্বা কি ভাবছিল যে তার মেয়েকে খুব বড় শিল্পী বানাবেন, খুব বড় সিঙ্গার বানাবেন? না, একজন বলছে না তুমি শিল্পী হবে কি হবে সেটা আমি জানি না, কিন্তু তুমি তুমি গায়ক হবে কিনা আমি জানি না, কিন্তু তুমি শিল্পী হবে। আমি চাই তুমি শিল্পী হবে এবং তুমি ভালো গান করবে। এই ভালো গানটা তখন তো সন্ধান খুঁজে পেতাম না। এখন বুঝি অনেক কিছু, ভালো কোনটা খারাপ কোনটা, কিন্তু সেটা এটা এই শিল্পী, মন্ত্রটা আব্বাই। শিল্পীর প্রসঙ্গে যে বলছিলেন, মানে এই যে এটা শিল্পী হ্যাঁ, হয়ে ওঠাও কিন্তু একটা বড় চর্চার বিষয়। মানে নজরুলের গানের ভেতর শুধু নয়, মানে নজরুলের আহ, জীবন চর্চা, তার সাহিত্য, তার অভিনয়, হ্যাঁ, তার সাংবাদিকতা, মানে উনি অগ্নিবীণা হাতে নিয়েই কিন্তু ঢুকেছেন প্রথম কাব্যগ্রন্থ, তাই না? তারপর মনে হলো যেন আগুন লাগিয়ে দিয়েছেন সব জায়গায়। এবং দুর্বিনীত যদি বলি যে নজরুল অসাম্প্রদায়িকতার পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, তারপর এই যে মানুষের যে শোষণ মানুষের উপর, সেটার বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার এবং বিদ্রোহী ছিলেন। তো তার গান এবং কর্মে এটা ফুটে উঠেছে। কিন্তু আমরা দেখি যে এই যে সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল শুরুর দিকে, আপনি বলছিলেন যে সেখানে আমরা দেখি যে কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত যেমন লিখেছেন, তেমনি ঈদের সময় যে হ্যাঁ। প্রতিদিন ঈদের সময় আমরা যে গানটি বাজাই সেটিও নজরুলের লেখাই। কাজে এইরকম একটি অসাম্প্রদায়িক মানুষকে আমরা জাতীয় কবি হিসাবে পেয়েছি, কিন্তু জাতি হিসাবে কিন্তু এখনো আমরা ঠিক অসাম্প্রদায়িক হয়ে উঠতে পারিনি। তো এই যে ঠিক। আপনার কি মনে হয় না যে এখনো পর্যন্ত কাজী নজরুলের কাছ থেকে আমাদের যে শেখার জায়গাটি রয়েছে সেটা কি এখনো আমরা চিহ্নিত করতে পারিনি, বা এখন আমরা বুঝতেও না, পারছি না আমি যে আমি নজরুলের আমরা কাছ থেকে অনেক আমরা কিছু বুঝতে শেখার পারিনি। আছে? আমি সবসময় এই কথা বলি যে উনি আমাদের কাছে এখন পর্যন্ত অধরা রয়ে গেছেন, এবং অ- 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 অনাবিষ্কৃত রয়ে গেছেন। আমরা ওনাকে এখন স্পর্শ করতে পারিনি। শুধুমাত্র তার কথাগুলো কিছু স্থূলভাবে আমরা বলি, উনি এই করেছেন, ওই করেছেন, ওই করেছেন, কিন্তু তুমি ভেবে দেখো যে তিনি আমাদের এই বাঙালির জীবনকে, আমরা আমরা যখন চিনলাম যে আমরা বাঙালি, এটা কবে চিনলাম, কবে চিনলাম আমরা বাঙালি? আমাদের কিছু প্রয়োজন, কি প্রয়োজন? একটা স্বাধীনতা প্রয়োজন, একটা স্বাধিকার অর্জিত হওয়া প্রয়োজন আমাদের। তখন সেই যে ব্রিটিশের সঙ্গে যে
সংঘর্ষটা ছিল, সেখান থেকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? বিড়ালের গলায় ঘন্টা কেউ বাঁধেনি। একজন কবি তার জীবন মরণ পণ করে শিশুর মতো শুধু তাদের বিরুদ্ধেই বলে গেল, করে গেল। এই যে জাগরণ জাগলো মানুষের মধ্যে, এবং একই সঙ্গে বঞ্চিত মানুষের, বন্দীদের, নারীদের, মেয়েদের নারী মুক্তি, আজকে আমরা চিৎকার করি নারী মুক্তি দিতে হবে, নারী আন্দোলন করতে হবে, নারী, এইটার এইটার জোর আমরা কোথা থেকে শিখেছি, কার কাছে? আমরা উদ্বুদ্ধ থেকে পরম্পরায় অনেকের কাছে শিখেছি। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে পেয়েছি মন্ত্র, রবি ঠাকুরের কাছে পেয়েছি, আমরা কাজী নজরুল থেকে পেয়েছি, আমরা বঙ্গবন্ধু থেকে পেয়েছি। তারা বারবার করে আমাদেরকে এগিয়ে দিয়েছেন যে তোমার নিজেদের স্বাধিকার বুঝে নাও, স্বাধিকার বুঝে নাও। কিন্তু তারপরেও একেবারেই চলতি সময়, অর্থাৎ অর্থাৎ এই 21 শতকের সময়ে এসে আমরা আবার দেখি যে সেসব বাণী, এসব কোথায় কাজে লাগছে কিভাবে জানা। এখন তো ফেসবুক খোলা, এটাই কি স্বাধীনতা যে আমি ওপেন ফেসবুক, আমি এখানে কলমটা চাললাম, যা খুশি যে কোনো ল্যাঙ্গুয়েজ? এখন তো ল্যাঙ্গুয়েজ সংযত হওয়া দরকার, আমি বিশ্বাস করি। কারণ দেখো, না, না, তা তো অবশ্যই। অনেক কথা বল, অনেক কথা, যেমন ধরো আমাদের কত পার্সেন্ট মানুষের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, কত পার্সেন্ট ছেলেমেয়েরা, কত পার্সেন্ট মানুষের সন্তানরা ভালো স্কুল পড়ে, আর কত পার্সেন্ট মানুষের ছেলেমেয়েরা গ্রামগঞ্জে থাকে? তুমি ভাবো, ভাবতে গেলে দেখবো যে একটা ভালো একটা অংশ, ভালো একটা অংশের মানে মানুষদের সন্তানরা এই ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে, ইংলিশ মিডিয়াম বলো, বাংলা। তারপরেও যদি ফেসবুক ওপেন থাকছে, সেটা আমাদের একটা ফ্রি একটা গ্রাউন্ড আছে, যেখানে আমরা এক্সচেঞ্জ করতে পারি। কোনো একটা কথা কিছু দেখলে দিলে, দেখো চারদিক থেকে ফেসবুকে যার ল্যাঙ্গুয়েজ মতো সে করে যাচ্ছে। দিস ইজ নট ফ্রিডম। কিন্তু এই ফ্রিডমটাকে বুঝতে হবে। যদি আমরা মনীষীদের জীবন পড়াশোনা করি, মনীষীদের জীবন যদি সত্যি আমরা যাই, শুধু কাজী নজরুল ইসলাম না, আরো অনেক মনীষী এই আমাদের পাক ভারতের উপর দিয়ে, ভারতের উপর দিয়ে, পাকিস্তানের উপর দিয়ে, ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান, পরম্পরা তো বাংলাদেশ। তো আমরা কিন্তু সবগুলো বারবার মুখোমুখি হয়ে এসেছি আমরা। কিন্তু এখন এসে আমাদের স্বপ্ন ছিল যে আমরা একটা এরকম একটা দেশ, আমরা একটা ভ্রাতৃত্ব বন্ধন, আমাদের একটা এরকম মানবিক বন্ধন থাকবে, আমরা তার সাম্য থাকবে। এই যে সাম্যের গান তিনি করেছেন, সাম্যের কথা উনি বলেছেন, কবির জীবন বাজি রেখে সাম্যের কথা। জেলে ঢুকছেন বারবার করে, তারপরে তিনি সাম্যের কথা বলছেন। জাগো অনশন বন্দি উঠুরি যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। এটাকে কোনো পাগলও বলবে? কোনো পাগল বলবে না, উনি তো পাগলের পাগল। না হলে এই কথা উনি কিভাবে বললেন? বলছেন আর জেলে ঢুকছেন, অত্যাচার নিপীড়নের শেষ নাই তার উপরে। কিন্তু আমরা যদি ওই মূল্যটা দিয়ে হয়, তাহলে মূল্য দিলে আমরা মূল্য দিতে পারতাম যে না, আমরা কিন্তু শিখেছি স্বাধীনতা কি, স্বাধিকার কি, এবং আমাদের স্বাধীনতা কিভাবে ভোগ করব। এই মাটি আমার, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশটার জন্ম হলো কিভাবে, ওটা আমাকে সম্মান করতে হবে, বুঝতে হবে। কিন্তু আমরা হয়তো বুঝতে চাই না। আমাদের সেটাই। যে আখি খোল, আরেকটা আখি খোল, আরেকটা বিষয় ইচ্ছা আপা আমি অন্ধের দল। বলতে চাই যে শুধুমাত্র নজরুল সঙ্গীত নয়, আমরা রবীন্দ্রসঙ্গীতের বেলাও দেখেছি যে হ্যাঁ, একটা হ্যাঁ, যথেচ্ছা মানে যথা ইচ্ছা ভাবে গান গাওয়া। যদিও নজরুল ইসলাম সেইভাবে আসলে অতটা মনোযোগী ছিলেন না নিজের স্বরলিপি সংরক্ষণের বেলায়। তো সেই সুযোগটা অনেকে দেখি নেয় এবং খুব বেশি চর্চা নেই। এমনকি ব্যান্ড সঙ্গীত যারা গান তারাও দেখলাম যে তারা গাইতেই পারেন যদি যথাযথ শ্রদ্ধা, চর্চা এবং অনুশীলন দিয়ে যদি গান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় যে তারা সারা বছর বা সারা জীবন আসলে অন্যরকম গান করছে, কিন্তু হঠাৎ করে চর্চাহীন অবস্থায় অচর্চিত গলায় নজরুল সঙ্গীতকে তুলে ধরার চেষ্টা করছে বা গাইবার চেষ্টা করছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? এইখানে এটা এটা আমি বলতে চাই যে সমস্ত গান সবার গাওয়ার অধিকার আছে, এবং গাইতে হ্যাঁ, হবে। কিন্তু হ্যাঁ, তাকে একটু পড়াশোনা করতে হবে, তাকে একটু মানে সম্মান চর্চাটা করতে দেখাতে হবে। হবে। হ্যাঁ, হ্যাঁ, সম্মানটা দেখো, চর্চা হয়তো অতখানি অনেকে করতে পারে না, কিন্তু সম্মান বোধটা আমরা দেখতে চাই। যে হ্যাঁ, মানে পরিমিতি যাকে বলে, সেই পরিমিতিটা, সম্মান বোধটা থাকলে, এবং সেই গানটা গাইতে হবে। আমি অনেক সময় মঞ্চে গিয়ে দর্শকের মধ্যে বলি যে আমার একটা স্বপ্ন আছে, স্বপ্ন আমি একদিন দেখতে চাই যে সমস্ত আর্টিস্টরা অন্তত একটা করে নজরুলের গান করবে মঞ্চে। একটা করে গান গাইতে তো কোনো কঠিন ব্যাপার না, অনেক পরিচিত গান আছে আমাদের, সেটা করলাম। সুতরাং কেন করবে না, করবে। কিন্তু একদম। তাদের মধ্যে আমরা যদি এখন ওই যে এখনকার যে ট্রেন্ড যেটা, বাংলিশ টাইপের উচ্চারণ, বাংলা ইংরেজি মিশিয়ে একটা এরকম ধরনের উচ্চারণ করে করবো না।
কেউ কিছু করবো না। ওটা ধর অক্ষর শিখি, শব্দ শিখি, তাই না রিবির বলো? আমরা বাংলা মিডিয়ামে পড়ি, একদম। ইংলিশ মিডিয়ামে পড়ি, এখানে ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে যে আমার টা কিভাবে হচ্ছে, স কিভাবে হচ্ছে, দন্ত কিভাবে হচ্ছে, তালব কিভাবে হচ্ছে, পেট কাটা মূর্ধন্য কি হচ্ছে। সমস্ত আমাদের অক্ষর আছে, সেই অক্ষর জ্ঞানগুলো তো প্রাথমিকভাবে একটা শিশুকে শেখানো হয়। পরে গিয়ে আমরা যদি সবকিছু অ্যামালগামেট করে ফেলি, তাহলে আমার মনে হয় যে কোনো ইংলিশ কি বাংলা মিডিয়াম কোনো কিছুর প্রতি প্রতি আমাদের কোনো শ্রদ্ধাবোধ থাকে না বা দেখাতে পারি না, কিংবা পরিমিতি বোধ যেটা আমাদের যে কোনো সঙ্গীতের জন্য বা যে কোনো স্পিচের জন্য বলো, কোনো কিছুর জন্য বলো, হয়তো আমরা রাখতে পারি না। এই কন্ট্রোলটা থাকতে হবে আমাদের মধ্যে। আমি জানি, কিন্তু বিশ্বাস আপনি করে ঠিকই সবাই বলেছেন, জানি শ্রদ্ধা, আমরা। হ্যাঁ, শ্রদ্ধাটা হ্যাঁ, থাকতে হবে। শ্রদ্ধা থাকলে শ্রদ্ধাবোধ উচ্চারণ ভালো থাকতে করে হবে। শিখবো, হ্যাঁ, স্বরলিপিটা ভালো করে শিখবো। সবটাই হ্যাঁ, আসলে হবে শ্রদ্ধাটা থাকলে। শুধুমাত্র কঠিন বিষয় মানে কাজী বিষয় কিছু না। নজরুলকে। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। কঠিন বিষয় তো কিছু না। এই একটাই অক্ষর, ক খ গ ঘ, সরেয়া সরেয়া, এই একই অক্ষর তো সবাই, প্রত্যেকটা বাঙালি এটা জানে, তো আমরা শিখি না। তো আরেকটা আমরা বিষয়, কিন্তু তেমন আপনার কি ভাবে মনে হয় যে আপনার কি মনে হয় যে মানে কাজী নজরুল ইসলামকে আম, যে রাষ্ট্রীয়ভাবে যে কয়েকটা দিন ছাড়া এবং হচ্ছে যারা পাঠ্যসূচিতে নজরুল ইসলাম ছাড়া আর বাকি সময়ে নজরুল সেভাবে আসলে পঠিত হচ্ছে, শোনা হচ্ছে বা নজরুল চর্চা হচ্ছে, সাধারণ মানুষ নজরুলকে জানা বোঝার চেষ্টা করছে, আপনার মানে কি মনে হয় বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে? এটা তো আমরা অনেক দিন ধরে বলছি, সব শিল্পীরাই বলছে, সব মানুষরাই অনেক মানুষ বলছেন যে পাঠ্যক্রমের মধ্যে নজরুল নজরুলের বিষয়টা একটা নাম্বারের মধ্যে রাখা উচিত। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেখানে নজরুলকে পাঠ করানো হয় সেখানে কিন্তু একটা খুব স্যাটিসফ্যাক্টরি একটা নাম্বার নাই সেখানটায়। হ্যাঁ, তো এই যে যখন থাকছে না, একটা ইগনোরেন্ট থাকছে, এটা তো ঠিক না। কারণ যদি আমরা চাচ্ছি যে নজরুলকে জানো, রবি ঠাকুরকে জানো, মানে তারা হচ্ছে মনীষী। আমরা এই যে ইসের মহির, মানে আমরা ধরে থাকলে মনে হচ্ছে অন্তরাত্মার মধ্যে আনন্দ হচ্ছে যে আমাদের একজন আছেন। তিনি কে? তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের একজন আছেন, তিনি কে? কাজী নজরুল ইসলাম। আমাদের একজন আছেন, তিনি কে? লালন। এই যে ধরে রাখার একটা ধর্ম, এটা এটা থাকতে না থাকলে মানে সামাজিক মনুষ্য পরিচিতি কোথা থেকে থাকবে আমাদের? সংস্কৃতির পরিবহন কোথেকে হবে? সংস্কৃতির পরিবাহক কে হবে? শ্রদ্ধাশীল কে থাকবে? শুধু ছেলে মেয়েদেরকে আমি ইংলিশ মিডিয়াম পড়ালাম, কোনোভাবে ও লেভেলস পাশ করে যা চলে যায় আমেরিকা, চলে যা, যা তুই লন্ডন চলে যা। তো এটা তো শিক্ষা হলো না। লন্ডন গিয়ে থাকলো, আমেরিকা গিয়ে থাকলো, পড়াশোনা করলো, এটা তো আলটিমেট না। শেকড়বিহীন হয়ে গেল। হ্যাঁ, হুম। তো শেকড়বিহীন আমরা তো এখন, আমি ফিল করি যে আমার শিকড়বিহীনতা আমি ফিল করি, কারণ আমি আহ ব্রিটিশ সাম্রাজ্য দেখিনি, আমি পাকিস্তান দেখেছি। পাকিস্তানে কেমন ছিল, আমাদের অধিকার কতটুকু ছিল কি ছিল না, কি পারতাম কি পারতাম না। এইবার যখন বাংলাদেশ, আমি তো এগুলো দেখলাম, দেখে আমার ভিতরে মনে হয় এই জিনিসটাই, যে আমাদের আমাদের আমিত্ব, আমাদের অহংকার, আমাদের আমিত্ব, আমাদের আমিত্ব, আমাদের অহংকার, এবং এইটা মিলে হচ্ছে আমরা ধারণ করব, এটা আমরা হোল্ড করব। যদি সেটার থেকে আমরা পদচ্যুত হই, তাহলে এটার ফল ভোগ করতে হবে আমাদেরকে এবং আমাদের ক্লোজ যে নেক্সট জেনারেশন, অর্থাৎ আমার ছেলে আমার মেয়ে এবং তার ছেলে তার মেয়ে, এবং সেটা অদূর না, শুধু না, অদূর, একেবারে অদূর, তাকে ভোগ করতেই হবে যদি আমরা অবহেলা করি ভাবে। কারণ ধরো, আমি যদি গ্রামে থাকি তো জমি চাষ করি, খাই, আমার সম্মান তো যাবে না, আমার সম্মান নষ্ট হবে না। ঠিক তেমন করেই গান বাজনা করি বা চাকরি করি, বা আমার ভিতরে বোধ এবং আমার ভিতরে ভদ্রতা, সভ্যতা, ভব্যতা, এটা থাকতে হবে। সবকিছু মিলেই একটা প্রজন্মের গড়ে ওঠা, একটা প্রজন্ম তৈরি হওয়া। তো সেই লজ্জা যদি না থাকে যে আমি ধান চাষ করবো, খাবো, তাতে লজ্জার কিছু নাই। গ্রামের স্কুলে পড়াশোনা করবো, তাতে লজ্জার কিছু নাই। তুমি ভাববে না যে তোমার বাবা তো এখনো ধানের জমিতে হাল চাষ করেন, তোমার মা এখনো বাড়িতে এক পাঁচ শাড়ি পরে বসে থাকে, তুমি এসে হঠাৎ করে বলছো আমি তো একটা বিরাট কিছু হয়ে গেছে। এটা তো হবে না। তোমার রুটটাকে তোমার স্বীকার করে নিয়ে বলে যে হ্যাঁ, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশের মানুষ, এই মাটি আমার, এই মাটিকে আমি রক্ষা করব, এটা আমি কাউকে ঢুকতে দেবো না, কাউকে আমি নষ্ট করতে দেবো না, আমি এটা রক্ষা করব।
যদি এই প্রজ্ঞাটা কোন মানুষের মনের মধ্যে থাকে, সে তার এই মাটি, এই ছোট্ট একটা দরিদ্র মানে ভূমি, দরিদ্র ভূখণ্ড, দরিদ্র একটা টেরিটরি বলবো, এটাকে রক্ষা করবে। আমি তো আমার মন থেকে এটা এটা বিশ্বাস করি। আপনার কাছে আমি জানতে চাই যে মানে নজরুল সঙ্গীত শেখার ক্ষেত্রে কতটুকু আসলে এই মুহূর্তে তরুণরা আগ্রহ দেখাচ্ছে, বা আপনি তো বিভিন্ন অনুষ্ঠানে যান বা বিভিন্ন সঙ্গীতের স্কুলে আপনার যাতায়াত রয়েছে, আপনার অভিজ্ঞতা কি বলে যে তাদের আগ্রহটা কি নজরুল সঙ্গীত শেখার ক্ষেত্রে কতটুকু? তুই সুন্দর একটা প্রশ্ন করেছো আমাকে। এটা হচ্ছে আমার ভিতরে একটা স্টাডি। বাইরে গেলে আমি দর্শকে স্টাডি করি, কোনোখানে গেলে কোনো গল্পের আড্ডায় স্টাডি করি, প্রত্যেক মুহূর্তে আমাদের স্টাডি করে করে আমি দেখি যে নেক্সট আমাদের পরের প্রজন্ম যারা, আমাদের ছেলে মেয়ের মতো বা আমাদের নাতি নাতনির মতন বয়স, তারা কিন্তু খুব আগ্রহী, ভীষণ আগ্রহী, শিখতে চায়, গিটার বাজে, গিটারের সঙ্গে নজরুলের গান করতে চায়। হ্যাঁ, এবং তারা জানতে চায় নজরুলের গান। এই তো কালকে একটা গান করলাম নজরুলের গান, সে বলো এই গানটা আমি কখনো শুনি নাই, এই গানটা আমি শিখতে চাই। বাচ্চা একটা, ছোট্ট একটা 11 বছরের বাচ্চা, তাই আচ্ছা। শিখতে চাই। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু চায় শিখতে, কিন্তু হয়তো শেখার জন্য একটা আর্থিক খরচ দরকার হয়, হয়তো ওটা নিয়ে একটু অসুবিধা হয় বা অনীহা জন্মায়। তারপরে মনে করো যে সময়টা, আমি তো আজকে শিখে কালকেই গাইতে পারবো না বা শিল্পী হতে পারবো না, তখন মনে হচ্ছে যে আমি আর কত দিন পরে গাইবো। এই যে ধৈর্যটা, এই ধৈর্যটা আমাদের সবারই আজকাল কমে গেছে, এটা তো দোষ দিয়ে লাভ নাই। তবে এখান থেকে উত্তরণের কি উপায় আছে? আমি বলি যে ইন্ডিভিজুয়াল ইচ্ছা, তুমি করবে কিনা, তোমার যদি ইচ্ছা জাগে, তুমি যদি তোমার ইচ্ছাকে জাগাও, তুমি শিখতে পারবে। তুমি এখান থেকে 10 মাইল দূরে গিয়ে গুরুর কাছে শিখে আসবে। এখান থেকে 20 মাইল দূরে তুমি বাসে করে গিয়ে, যদি তুমি এখান থেকে গিয়ে উত্তরায় শান্তমূলক পড়াশোনা করতে পারো, তাহলে শান্তমূলক থেকে একটা যদি এখানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারো, তুমি গান শিখতে আসতে পারো না? ওটা তো রোজ, কিন্তু গান শেখার জন্য ওয়ান্স ইন আ উইক। সুতরাং ইচ্ছা যদি থাকে তার নিজের, সে সাথে যদি ইচ্ছাকে জাগ্রত করে যে আমি শিখবো, তখন দেখবে যারা শেখায় তারা কিন্তু পয়সাও চায় না, সবসময় আগ্রহ, কিন্তু তারাও আগ্রহ পাবে। হ্যাঁ, আগ্রহ, হ্যাঁ। আমি তো অনেককে ঠিক বলছি তুমি শেখো, আমার তোমার পয়সা খরচ করতে হবে না। কিন্তু সেখানে ঠিক আসল ঘাটতিটা, আসল কমতিটা সেখানেই। ওর সেটাই মানে অধৈর্য কাজ করে, কবে হ্যাঁ, গাবো টেলিভিশনে, কবে টেলিভিশনে গান করতে পারবো। তারকা হতে এটা চায়। খুব না, সেটা একটা একটা কি বলবো, স্বপ্নের দেশের বাসিন্দা সবাই হতে চায় বা অনেকে হতে চায়, কিন্তু স্বপ্নের দেশ তো স্বপ্নের দেশ না, ওটা একটা অলীক স্বপ্নের দেশ বলতে পারো, ঠিকই। ইমাজিনেশন। সে শিল্পী হবে কিনা, মানে গায়ক হবে কিনা কিন্তু জানে না, তাকে তার অধ্যবসায়ের উপর থাকতে হবে। এই, মানে আমি কেন বলবো এই চর্চাটা কথাটা? হ্যাঁ, চর্চাটা চালিয়ে হ্যাঁ, যেতে হবে। মানে ধ্যান সাধনা এই বিষয়গুলো থাকতে হবে, তারপরে একটা সময় যদি তারকা খ্যাতি আসে, সে আসলো, সে তো হ্যাঁ, হ্যাঁ, ঠিক, পরে ঠিক, আসা জিনিস। তো ওটাই আপা বলছিলাম। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে শেষের দিকে আসলে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা চলবে, কিন্তু তার যে আমি বলবো যে অসাম্প্রদায়িক যে চেতনা চেতনা শোষণহীন সমাজ গঠনের যে চেতনা, সেই চেতনায় এখনো পর্যন্ত আমরা কাজী নজরুল ইসলামের কাছ থেকে অতটা শিখতে পারিনি, অতটা গ্রহণ করতে পারিনি। তবে আশা করি আমাদের দর্শক, আপনারা যারা আছেন, আজকে এই প্রয়াণ দিবসে কাজী নজরুল ইসলামকে আমরা নতুন করে পড়বো, এটা আমরা হয়তোবা আহ, মনে করি যে এটা আমরা আবার নতুন করে নজরুল ইসলামকে আহ আবিষ্কার করব। আপা আপনার কাছ থেকে আহ, শেষবারের মতো মানে দুটি গান, দুটি লাইন নজরুল ইসলামের শুনতে শুনতে আমরা বিদায় নিব দর্শকদের কাছ থেকে। আচ্ছা, একটা কথা বলে গানটা গাচ্ছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, আমাকে বাবা শেখালো না, মা শেখালো না, গুরু শেখালো না, আমার স্কুল নাই শেখার, এটা বাদ দিয়ে, এটা ভুলে গিয়ে নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে যে হ্যাঁ আমি শিখবো, আমি একটু পাঠ করব। আজকাল তো পাঠ করার দরজা একেবারে খোলা ইউটিউবের মধ্যে, সুতরাং একদম। সেটাও তো পাঠ করতে পারে। এবং আমি বিশ্বাস করি যে ওটা হচ্ছে রিবেরিও খুব ইন্টারেস্টিং বিষয় যে এখনকার ছেলেমেয়েরা দেশ বিদেশ জুড়ে, আমি তো দেখি, স্টাডি করি, আমার অনেক দেখাশোনা এইসব, তো দেখি যে খুব মানে খুব ওয়েলকামিং আর কি, মানে আমার খুব ভালো লাগে। বাণী, হ্যাঁ, নজরুল গানের বাণী সুর নিয়ে মাথা ঘামায় তারা,
ওর মধ্যে ঢুকে যায়, ভাবতে চেষ্টা করে। হুম, ভেরি গুড। একটা জিনিস হেডিংটা খুব স্লো হতে পারে, বাট ইট ইস হেডিং। আমি বিশ্বাস করি ওটাকেও আমি স্বাগতম জানাতে চাই। এবং মানে অনেস্ট একটা সিনসিয়ার চাওয়া আমার, যে আমি হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা আজকে কথায় কথায় হয়তো আমি একটা জিনিস চাইলাম জনগণের কাছে, যে আপনারা মনীষীদের জীবন থেকে কিছু কিছু নেয়ার চেষ্টা করবেন, যে কোনো মনীষীদের জীবন। দেখবেন যে জীবনটা একটু অন্যরকম। টাকা পয়সা কিচ্ছু আপনাকে মানে কিচ্ছু হবে না আপনার জন্য, কোনো লাভ নাই। তো এইটা অন্তত নিজের আত্মার খোরাকের জন্য। আপনার তো মানে তিনজনে বসবাস করছে আপনার সঙ্গে, আপনার আত্মা, শরীর আর মন, এটা। তো আপনি শুধু শরীরকে দিচ্ছেন কেন? শরীরকে ফিট না করে আপনি আত্মাকে ফিট করেন এবং মনটাকে ফিট করেন। তো দেখবেন কি আপনার টাকা পয়সা সেকেন্ডারি হয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আহ, ছোট হয়ে বড় কথা বলবো সেটা না। আমি তো এখন বড় হয়েছি, মানে আমি বুড়ো হয়েছি আর কি। আমি একটু বলতে পারি। যারা আমার থেকে কম বয়স যারা দেখছেন, তা তো তারা অবশ্যই। নিশ্চয়ই আমার কথাটাকে, হ্যাঁ, ওরা সম্মান করে, খুব সম্মান করে, বড়রাও করে। কিন্তু আমাদের সামনে একটা পরিষ্কার পথ উন্মোচিত থাকা দরকার, রেডিও। সেটি হচ্ছে আমাদের গাইড। হালকা একটু, এত অনেক বেশি ব্যারিয়ার থাকলে কিন্তু এখনকার ঢাকা শহরে অন্তত নাগরিক জীবনে মানুষের চলাফেরা করা খুব প্রবলেম হয়ে যাবে, কিছুই করতে পারবো না আমরা। তো সেই জন্য একটু জায়গা জায়গা মতো একটু একটু অনেস্টি, একটু একটু সিনসিয়ারিটি, একটু ডেডিকেশন থাকতে হবে। দেখবে যে সুন্দর একটা দিন সামনে এসে, আমি এটা কামনা করছি, আমি আন্তরিকভাবে অবশ্যই। আমার বিশ্বাস যে পাবো এটা। অনেক, অনেক কাজী ধন্যবাদ নজরুল ইসলাম আপা। তো আমরা মানবের কবি। আমরা আপনার একদম, একদম। আমরা গান হুম, শুনতে, শুনতে তারপর বিদায় নিচ্ছি এবার। আচ্ছা, একটা গান। তিনি তো জানো যে মানুষ মানুষের কবি। তিনি আল্লাহ, খোদা, ভগবান কোনো কিছুই মধ্যে আবদ্ধ থাকেননি, নিবদ্ধ থাকেননি, একাকার করে দেখেছেন। তাই উনি বলছেন, কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরই মাঝে রয়েছে, দেখ সে তোর মাঝে রয়। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরই মাঝে রয়েছে, দেখ সে তোর মাঝে রয়। সাজিয়া যোগী ও দরবেশ খুঁজিস যায় পাহাড় জঙ্গলময়, চেয়ে দেখ সে তোর মাঝে রয়। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোর মাঝে রয়, চেয়ে দেখ সে তোর মাঝে রয়। আখি খোল, ইচ্ছা অন্ধের দল, আখি খোল, ইচ্ছা অন্ধের দল, নিজের দেখ রে আয়নাতে, দেখিবি তোরি এই দেহে নিরাকার, তাহার পরিচয়, চেয়ে দেখ সে তোর মাঝে রয়। দেখিবি তোরি এই দেহে নিরাকার, তাহার পরিচয়, চেয়ে দেখ সে তোর মাঝে রয়। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোর মাঝে রয়, চেয়ে দেখ সে তোর মাঝে রয়, চেয়ে দেখ সে তোর মাঝে রয়।